তো আজকে একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি ডাকসুতে কখনো অংশগ্রহণ করে নাই, একজন মিডিয়াতে বলে ফেলতেছে, একটা নির্দিষ্ট সংগঠনের লিডার। আমার ওনাকে বলতে ইচ্ছা করছিল যে 1977-এ ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে 77, পরবর্তী 79 বা 80, 82 বা 90 যে কয়টা ডাকসু হয়েছে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল। কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে। এভাবে মিথ্যা ফ্রেমিংগুলো থেকে সরে আসতে হবে। এই তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসেন, তাইলে মানে সঠিক কাজটা হবে। আপনি খালি আরেকজনকে ট্যাগিং দেন যে অমুক দল এটা করে কেন, কিন্তু আপনি যে আরেকজনকে ভয়ের পরিবেশ তৈরি করেন যে সে শিবির করে কেন, সে বাম করে কেন, সে ছাত্রদল করে কেন, তাকে উল্টা ট্যাগ দেন, তাকে কর্নার করার চেষ্টা করেন। এই নীতি করলে আপনার রাজনীতি হয়তো 5 দিন টিকবে, 5 ঘন্টা আপনি জয়ী হবেন, 10 ঘন্টা জয়ী হবেন, 1 বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে লাল কার্ড দেখাবে, আপনার পক্ষে আসবে না। এবং এটাই হয়েছে অনেক সংগঠনের ক্ষেত্রে, রিক্রুটমেন্ট অফ, শিক্ষার্থীরা আসে না, সারা দেশে কোনো কাজ নাই, নির্দিষ্ট জায়গায় 10-15 জন খালি হচ্ছে, আমরা কাজ করতে থাকি। এখান থেকে সবাই রিফর্ম করি, একটু ভাবি নিজেদের। রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে থাকে না। আসলে আমরা ছাত্র সংগঠন সব আমরা রিফর্ম হয়ে গেলাম, কিন্তু শিক্ষকরা আল্লাহর রহমতে রাজনীতি চালায় গেল। বিশ্ববিদ্যালয়ে কখনোই সঠিক রাজনীতি আর ফিরবে না। কেন জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কিছু কমিটি হয়, এই কমিটি ওই কমিটি এই কমিটি, বিভিন্ন কমিটি হয়। কমিটিতে চান্স পায় কারা? যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে। আপনি তো কমিটিতে চান্স পাবেন না। আপনি কমিটিতে চান্স পাবেন, কমিটি মিটিং হবে, বিভিন্ন বাজেট পাবেন, আপনি উপকৃত হবেন, আপনার আয় ইনকাম বাড়বে, আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন। আপনি প্রফেসর কেমনে হবেন বা অ্যাসোসিয়েট প্রফেসর, প্রমোশনটা যদি পলিটিক্যালি নির্ভর করে, অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কোন দল করেন সেটার উপর নির্ভর করে, অথবা আপনি প্রভোস্ট হবেন কিনা, আপনি হাউস টিচার হবেন কিনা, আপনি ডিবেটিং ক্লাবে কনভেনর হইতে পারবেন কিনা, আপনি ছোট্ট একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কোঅর্ডিনেটর হতে পারবেন কিনা, শিক্ষকদের জন্য এই মিনিমাম নিয়োগে যদি পলিটিক্স নির্ভর করে, তাহলে সে শিক্ষক ওই ছাত্র সংগঠন, ক্ষমতাসীন দলের লেজুরভিত্তি সংগঠন যেটা বলবে তাকে সিট দিতে বাধ্য হয়ে যায়। তখন সে বলে, বাবা আসো, তোমরা যা বলবা সিট দিব, তুই মারামারি কোনো সমস্যা নাই। আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের সেক্রেটারিয়েট মেম্বার মিফতাহুল মারুফকে জিয়া হলে জঙ্গি ট্যাগ দিয়ে সারা রাত পিটাইছে। পিটায়ে সেই তৎকালীন সময়ে জিয়া হলের প্রবোস্ট তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে। এ হচ্ছে প্রবোস্টের আচরণ। সারা রাত টর্চার করছে, বাঁচাবে তো দূরের কথা, এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে প্রশাসন নিজেরা বাদী হয়ে। মহসিন হলে রাকিব ভাইকে শিবির করতো, এই জন্য তাকে সারা রাত পিটাইছে ছাত্রলীগ। পিটাইতে রক্তাক্ত করে মুখ দিয়ে রক্ত বমি করতেছে। এক পর্যায়ে বলেছে, ভাই আমাকে পানি দাও, আমি মনে হয় মারা যাবো। ছাত্রলীগের নেতা তখন বোতলে করে পেস্টাপ করে নিয়ে এসে বলেছে, পেস্টাপ খা। প্রভোস্ট এসে বলে যে একটু তাড়াতাড়ি মা জাম পিটায় নাও, এরপর থানায় দিয়ে আসতেছি। প্রভোস্ট গিয়ে থানায় দিয়ে আসছে। এ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ। এটা যদি চলতে থাকে, শিক্ষকরা যদি, আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারও কেন যেন একটা মেরুকরণে চলে যাচ্ছেন, কেন যেন চিন্তা করছেন আমি আগামী বছর কেমনে প্রভোস্ট হবো, কেমনে এটা হবো, কেমনে অমুক কমিটিতে ঢুকবো, কেমনে এটা করবো। তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এ লেভেলে থাকে, ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেলেও সব ঠিক হতে চাইলে আমরা ঠিক করতে পারবো না। এজন্য এই যে বলা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার পরিবেশ ঠিক করতে হবে, প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষকদের নিজেদেরকে বুঝতে হবে। আপনি প্রফেসর হয়েছেন, আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এরপর আপনার রিজিক নিয়ে টেনশন করা উচিত না, আপনার সৎ হওয়া উচিত। আপনার রিজিকের জন্য অন্য কারো ক্ষতি করা উচিত না, কারো জীবনের ক্ষতি করা উচিত না। আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপদ কেরিয়ার, শিক্ষক হওয়ার পরও যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে, আপনি যদি অনৈতিকতার পথ অবলম্বন করেন, আপনার জন্য লজ্জা। আপনি একটা নিরাপদ কেরিয়ার হওয়ার পরও আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন। আপনি অন্তত এই পর্যায়ে এসে আপনার সৎ হওয়া উচিত। শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা, আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি, আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ, দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ, ভালো অ্যাপ্রোচ, থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার, তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা, তাদেরকে তার স্পেসটা ছেড়ে দেওয়া, বরং তাকে বেনিফিটেড করতে পারার সে অ্যাপ্রোচ থাকা। সর্বসাগরে আমরা চেষ্টা করলে সুন্দর পৃথিবীটা গড়তে পারবো। আমি নিজে নগ্ন হইলে, নিজে খারাপ হইলে, নিজের দৃষ্টিভঙ্গি না পাল্টারে, নিজেরা চেঞ্জ না হলে, সারাক্ষণ ট্যাগিং ফ্রেমিং দিয়া আপনি নিজে কখনো জিতবেন না, আমি নিজে কখনো জিতবো না, বরং অন্যরাই জিতবে, আপনি অলওয়েজ কর্নার হবেন। আমরা এবারও দেখেছি ডাকসু করতে হবে তাই আমাকে রিয়েট নিতে হবে, এবারও দেখেছি তার কোনো কারণ নাই। ডাকসু করতে হবে তাই পরীক্ষার হলে গিয়ে আমি খাতা 1 লাইন লিখে জমা দিয়ে চলে আসবো। অনেককে দেখেছি 5 আগস্টের পরেও এই যে রিয়েট নেওয়ার প্রবণতা, ছাত্রত্ব ধরে রাখার প্রবণতা, এবং আমি অনেক দিন ছাত্র থাকবো এই প্রবণতা। কারো কারো পলিটিক্যাল চ্যালেঞ্জ ছিল, সেটা আমি উইথ রেসপেক্ট এক পাশে রাখলাম, কিন্তু পলিটিক্যাল চ্যালেঞ্জ না থাকা সত্ত্বেও ছাত্রত্ব ধরে রাখবো, আমি কোনো রকম টিকে থাকবো, দীর্ঘদিন অপেক্ষা রাখবো, এটা একটা ইন্টারনাল বাজে প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে প্রত্যেকটা সংগঠনকে উত্তরণ করতে হবে। এগুলো হলো সংগঠনগুলোর নিজেদের দায়, যে হচ্ছে
আমরা সংগঠনগুলো নিজেদের মধ্যে ভালো প্র্যাকটিস এটা আনতে পারি নাই যে আমাদের প্র্যাকটিসটা এমন হবে আমি একসাথে কাজও করতে থাকবো সাংগঠনিক পরিসরে, আমার পড়াশোনাও চলবে। একটা শিক্ষার্থী আমার শাখার সভাপতি যেমন হবে, সে তার ফলাফলে টপ রেজাল্টও করবে, সে গোল্ড মেডেলও পাবে, সে টপ রেজাল্টও করবে। তার একাডেমিক রেজাল্ট এবং সাংগঠনিক কাজ এমন হবে না কাউকে এসে বলতে হবে যে সংগঠন পরিচালনা আর রেজাল্ট দুটো বিপরীত। এটা খুবই কঠিন, ক্লাস থাকে, ল্যাব থাকে, পরীক্ষা থাকে, একসাথে এটা পরিচালনা কঠিন। সংগঠনকে এভাবে পরিচালনা করা উচিত না। নিজেদের সংগঠনকে প্রয়োজনে রিফর্ম করা উচিত, সাংগঠনিক কার্যক্রমগুলোকে প্রয়োজনে রিডিজাইন করা উচিত, যে কিভাবে করলে পরে একজন শিক্ষার্থী আমার সংগঠনে থাকবে এবং সংগঠন পরিচালনার পাশাপাশি তার রেজাল্টও ভালো থাকবে। এটা নিজেদের প্র্যাকটিস। শুধুমাত্র অন্যদের, আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো একটা বাজে অভ্যাস আছে, মঞ্চে দাঁড়ায় খালি আরেকজনের দোষ দেয়, প্রশাসনের দোষ, অমুকের দোষ, তমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, তাই এই সমস্যা, কিন্তু আমার কি সমস্যা এটা আমি আলোচনা করি না। তা আমার নিজের সংগঠনের আলোচনাটা নিজেদের করতে পারা দরকার। আমার বাজে প্র্যাকটিস কি? সেকেন্ড হচ্ছে, অনেকগুলো সংগঠনের একটা বাজে প্র্যাকটিস আছে যে ভালো পরিবেশ থাকা সত্ত্বেও তিনি শুধু আরেকজনের ট্যাগিং ফ্রেমিংয়ে তিনি ব্যস্ত থাকবেন, নিজের পর্যালোচনা করবেন না। আমি কিছুদিন আগে বলছিলাম, বেশ কয়েকটা বন্ধু সংগঠন, বামপন্থী সংগঠনের সাথে আলোচনা করছিলাম, একজনকে বলছিলাম যে ভাই, আপনি 5 আগস্টের পর থেকে ওপেন স্পেসে যে পরিমাণ শিবির নিয়ে আলোচনা করছেন, অ্যানালাইসিস করছেন এবং এন্টি শিবির মিছিল প্রোগ্রাম করছেন, ঠিক তার অর্ধেক পরিমাণ সময় যদি দিতেন আপনার রিক্রুটমেন্ট অন্তত 50% বাড়তো, কয়েকটা স্কুলে আপনার কাজ বাড়তো। কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি করছেন কেমন একটু পর সাদিক কাইম পাকিস্তানি স্লোগান দিতে হয় সে চিন্তা করছেন, আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয় ঠেকাইতে হয় সে চিন্তা করছেন। দিন শেষে আপনার স্কুলে কাজ নাই, আপনার কলেজে কাজ নাই, আপনার রিক্রুটমেন্ট বাড়ে না, একটা কমিটি বহুদিন টিকে থাকে, আপনি এটা নিয়ে ভাবেন না কেন? ভাই, আমি নিজেকে নিয়ে ভাবি না। আমরা ছাত্র শিবির এখানে একটা উল্টা স্ট্যান্ড নিছি। আমরা চিন্তা করেছি কে আমার বিরোধিতা করলো কে করলো না এটা ম্যাটার করবে না, আমি বরং ছাত্র রাজনীতি নিজেদের আমি তাকে কি সেল করতে চাই। ভাই রে ভাই, একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে, তাকে আমি কি দিচ্ছি? ভাই তুমি আসো, আমার কাছে এই রিসোর্স আছে, আমি তোমাকে এটা ফরওয়ার্ড করবো, তুমি আমার রিসোর্সকে, তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে, ফিউচার তুমি এটা করবো, তোমার আমি দেখাইতে চাই, এক্স্যাক্টলি এটা দেখাইতে হবে। আরেকজনের বিরোধিতা করবো সেজন্য তুমি আসবা। কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঠেকা পড়ে নাই আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আসবে যদি এখানে আসলে পরে সে ভালো কিছু পায়। আপনি ইলেকশন করবেন, আপনি বড় বড় বক্তৃতা দিবেন, আপনি রাজনৈতিক এজেন্ডাকে হাজির রেখে আপনাকে লিডার বানাবেন, সেজন্য আপনার সেবাদাস করার জন্য কেউ আসে নাই। আরেকটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে রাজনৈতিক দল একটু বড় হওয়ার পরে চিন্তা করি সুপিরিয়র প্ল্যাটফর্মকে কেন সেবা করা যায়। শুধু একটা বিশেষ প্ল্যাটফর্মকে সুপিরিয়র বানানো এবং তাকে ফলো করা, তিনি যা বলবেন তাই হবে, আপনার কর্মীদের মূল্যায়ন থাকবে না। এখান থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ইন্টারনাল রিফর্ম করা উচিত না, এটা হবে না। আমার কর্মীরা যারা আসবে তারা এম্পাওয়ার্ড ফিল করবে, তারা যা বলবে তাই হবে, তারা নিজেরা এম্পাওয়ার্ড ফিল করবে। তারা আমার পিছনে ঘুরবে বা আমি তাকে নিয়ে ঘুরবো, আমি নিজে নেতা হওয়ার জন্য এই প্র্যাকটিস থাকবে না, বরং তারা আমাকে কারেকশন দেবে। আমরা ছাত্র শিবিরে একটা প্র্যাকটিস করি, প্রত্যেকটা প্রোগ্রামের পরে দাঁড়ায় বলি, ভাই আমার বিরুদ্ধে আজকে আপনাদের আমার ব্যাপারে কোনো কনসার্ন আছে কিনা। এটা আমাদের টার্ম হচ্ছে এহতেসাব, বাংলায় বলে পর্যালোচনা, যে বলে যে আমাদের ব্যাপারে কোনো পর্যালোচনা আছে কিনা বলেন। সভাপতি নিজে দাঁড়ায়, প্রোগ্রাম শেষে দাঁড়ায় বলে কোনো পর্যালোচনা আছে কিনা, সে নোট নাই। সভাপতির বিরুদ্ধে আজকে উপস্থিত কর্মীরা 20টা অভিযোগ দিছে, নোট নিয়ে সংশোধন করার চেষ্টা করে। নিজেরা রিফর্ম করি, এটা কাজে লাগবে, নিজেরা রিফর্ম হলে। তারপরে হচ্ছে আর একটা ব্যাপার, যে আমাদের কম্পিটিশনটা হওয়া উচিত আদর্শিক। ডেমোক্রেটিক পরিবেশে সব সংগঠন একমত হবে এটা আশা করা উচিত না। ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মতামত থাকবে, এটাই সৌন্দর্য। সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে, এটা হবে খুবই গঠনমূলক। ট্যাগিং ফ্রেমিং না, আয়সা মব ক্রিয়েট করে তাকে থামাই দেওয়া না, আয়সা তাকে এটা করতে পারবে না, প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, ওটা তার রাইট নাই, ওইখানে ঢুকতে পারবে না, আমরা কয়জন একমত হইলাম, চুক্তি হইলাম, সে রাজনীতি করতে পারবে না। এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না। আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান, আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে থামান। আপনি তার বিরুদ্ধে, যেমন ছাত্র শিবিরের বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন। 10টা কেস, 5টা কেস, 3টা কেস, এই 10টা কেসের কারণে শিবির ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করতে পারবে না। অভিযোগ দেন, আমি ডিল করি, লিগালি ডিল করি, ফর্মালি ডিল করি, সেটা করবেন না। আপনার খালি হচ্ছে শুধু এজেন্ডা হাজির করবেন। তো আজকে একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি ডাকসুতে কখনো অংশগ্রহণ করে নাই, একজন মিডিয়াতে বলে ফেলতেছে, একটা নির্দিষ্ট সংগঠনের লিডার। আমার ওনাকে বলতে ইচ্ছা করছিল যে 1977-এ ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে 77, পরবর্তী 79 বা 80, 82 বা 90 যে কয়টা ডাকসু হয়েছে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল, কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে। এভাবে মিথ্যা ফ্রেমিংগুলো থেকে সরে আসতে হবে। এই তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসেন, তাইলে সঠিক কাজটা হবে। এরপরে আসি ফাইনাল যেটা, সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা ভয়হীন পরিবেশ তৈরি করা।
নিরাপদ পরিবেশ তৈরি করা। আপনি খালি আরেকজনকে ট্যাগিং দেন যে অমুক দল এটা করে কেন, কিন্তু আপনি যে আরেকজনকে ভয়ের পরিবেশ তৈরি করেন যে সে শিবির করে কেন, সে বাম করে কেন, সে ছাত্রদল করে কেন, তাকে উল্টা ট্যাগ দেন, তাকে কর্নার করার চেষ্টা করেন। এই নীতি করলে আপনার রাজনীতি হয়তো 5 দিন টিকবে, 5 ঘন্টা আপনি জয়ী হবেন, 10 ঘন্টা জয়ী হবেন, 1 বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে লাল কার্ড দেখাবে, আপনার পক্ষে আসবে না। এবং এটাই হয়েছে অনেক সংগঠনের ক্ষেত্রে, রিক্রুটমেন্ট অফ, শিক্ষার্থীরা আসে না, সারা দেশে কোনো কাজ নাই, নির্দিষ্ট জায়গায় 10-15 জন খালি হচ্ছে, আমরা কাজ করতে থাকি। এখান থেকে সবাই রিফর্ম করি, একটু ভাবি নিজেদের। তারপর সর্বশেষ কয়েকটা ব্যাপার বলা দরকার। রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে থাকে না। আসলে আমরা ছাত্র সংগঠন সব আমরা রিফর্ম হয়ে গেলাম, কিন্তু শিক্ষকরা আল্লাহর রহমতে রাজনীতি চালাই গেল। বিশ্ববিদ্যালয়ে কখনোই সঠিক রাজনীতি আর ফিরবে না। কেন জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কিছু কমিটি হয়, এই কমিটি ওই কমিটি এই কমিটি, বিভিন্ন কমিটি হয়। কমিটিতে চান্স পায় কারা? যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে। আপনি তো কমিটিতে চান্স পাবেন না। আপনি কমিটিতে চান্স পাবেন, কমিটি মিটিং হবে, বিভিন্ন বাজেট পাবেন, আপনি উপকৃত হবেন, আপনার আয় ইনকাম বাড়বে, আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন। আপনি প্রফেসর কেমনে হবেন বা অ্যাসোসিয়েট প্রফেসর, প্রমোশনটা যদি পলিটিক্যালি নির্ভর করে, অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কোন দল করেন সেটার উপর নির্ভর করে, অথবা আপনি প্রভোস্ট হবেন কিনা, আপনি হাউস সিটার হবেন কিনা, আপনি ডিবেটিং ক্লাবে কনভেনর হতে পারবেন কিনা, আপনি ছোট্ট একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কোঅর্ডিনেটর হতে পারবেন কিনা। শিক্ষকদের জন্য এই মিনিমাম নিয়োগে যদি পলিটিক্স নির্ভর করে, তাহলে সে শিক্ষক ওই ছাত্র সংগঠন, ক্ষমতাসীন দলের লেজুরভিত্তি সংগঠন যেটা বলবে তাকে সিট দিতে বাধ্য হয়ে যায়। তখন সে বলে, বাবা আসো, তোমরা যা বলবা সিট দেবো, তুই মারামারি কোনো সমস্যা নাই। আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের সেক্রেটারিয়েট মেম্বার মারুফ, মিফতাহুল মারুফকে জিয়া হলে জঙ্গি ট্যাগ দিয়ে সারা রাত পিটায়ে সেই তৎকালীন সময়ে জিয়া হলের প্রভোস্ট তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে। এ হচ্ছে প্রভোস্টের আচরণ। সারা রাত টর্চার করছে, বাঁচাবে তো দূরের কথা, এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে প্রশাসন নিজেরা বাদী হয়ে। মহসিন হলে রাকিব ভাইকে শিবির করতো, এই জন্য তাকে সারা রাত পিটাইছে ছাত্রলীগ। পিটাইতে রক্তাক্ত করে মুখ দিয়ে রক্ত বমি করতেছে। এক পর্যায়ে বলেছে, ভাই আমাকে পানি দাও, আমি মনে হয় মারা যাবো। ছাত্রলীগের নেতা তখন বোতলে করে পেস্টাপ করে নিয়ে এসে বলেছে, পেস্টাপ খা। প্রভোস এসে বলে যে একটু তাড়াতাড়ি মা জাম পিটায় নাও, এরপর থানায় দিয়ে আসতেছি। প্রভোস গিয়ে থানায় দিয়ে আসছে। এ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ। এটা যদি চলতে থাকে, শিক্ষকরা যদি, আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারও কেন যেন একটা মেরুকরণে চলে যাচ্ছেন, কেন যেন চিন্তা করছেন আমি আগামী বছর কেমনে প্রভোস্ট হবো, কেমনে এটা হবো, কেমনে অমুক কমিটিতে ঢুকবো, কেমনে এটা করবো। তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এ লেভেলে থাকে, ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেলেও সব ঠিক হতে চাইলে আমরা ঠিক করতে পারবো না। এজন্য এই যে বলা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার পরিবেশ ঠিক করতে হবে, প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষকদের নিজেদেরকে বুঝতে হবে। আপনি প্রফেসর হয়েছেন, আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এরপর আপনার রিজিক নিয়ে টেনশন করা উচিত না, আপনার সৎ হওয়া উচিত। আপনার রিজিকের জন্য অন্য কারো ক্ষতি করা উচিত না, কারো জীবনের ক্ষতি করা উচিত না। আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপদ কেরিয়ার, শিক্ষক হওয়ার পরও যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে, আপনি যদি অনৈতিকতার পথ অবলম্বন করেন, আপনার জন্য লজ্জা। আপনি একটা নিরাপদ কেরিয়ার হওয়ার পরও আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন। আপনি অন্তত এই পর্যায়ে এসে আপনার সৎ হওয়া উচিত। শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা, আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি, আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ, দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ, ভালো অ্যাপ্রোচ, থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার, তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা, তাদেরকে তার স্পেসটা ছেড়ে দেওয়া, বরং তাকে বেনিফিটেড করতে পারার সে অ্যাপ্রোচ থাকা। সর্বসাকুল্যে আমরা চেষ্টা করলে সুন্দর পৃথিবীটা গড়তে পারবো। আমি নিজে নগ্ন হইলে, নিজে খারাপ হইলে, নিজের দৃষ্টিভঙ্গি না পাল্টারে, নিজেরা চেঞ্জ না হলে, সারাক্ষণ ট্যাগিং ফ্রেমিং দিয়া আপনি নিজে কখনো জিতবেন না, আমি নিজে কখনো জিতবো না, বরং অন্যরাই জিতবে, আপনি অলওয়েজ কর্নার্ড হবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলে সাথে নিয়ে সত্যিকারের এই ক্যাম্পাসটা সত্যিকার অর্থে গড়বার তৌফিক দিক, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখার তৌফিক দিক। ছাত্র শিবির জায়গা থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি, এই যা আলোচনা করছি ইতিবাচক কোনো কমিটমেন্ট আমার দ্বারা ব্রেক হবে না, নেতিবাচক কোনো কাজ আমার দ্বারা হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রবণতাটা এখন সব জায়গায় চলছে। আমিনার মার ঘর কেন ভাঙলো, তার দায়ও ছাত্র রাজনীতির, এবং ইন্টারিম সরকার কেন ব্যর্থ হলো, তার দায়ও ছাত্র রাজনীতির। যেন ব্যাপারটা এমন হয়ে গেছে ওই কথাটার মতো যে একটু দায় দিয়ে দাও। তো সেই জন্য আমি আয়োজকদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো। এখন সমস্যা, যেহেতু শব্দটা রাজনীতি শব্দ উল্লেখ করেছে, সেজন্য আমি যেটা বলতে চাবো সেটা হলো যে রাজনীতির পরিবর্তন ক্যাম্পাসে কেমন হতে হবে, এটা কি ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন দরকার, কেমন পরিবর্তন দরকার, সেই আলোচনায় প্রথমে যদি আমি বলি পরিবর্তন হতে হবে শিক্ষক রাজনীতির। একটি ছোট্ট একটু গল্প দিয়ে আমি শুরু করি। সেটা হলো যে কিছুদিন আগে আমি ঢাকা মেডিকেলে একদিন আমার এক কাজিনকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য গেলাম। তো ওখানে যখন সিরিয়াল আমি বসেছিলাম, তো তখন দেখলাম যেই অ্যাটেন্ডেন্ট রোগীদের সিরিয়াল মেনটেন করছে, সে সিরিয়াল ব্রেক করে বাহির থেকে কিছু লোকজন ঢুকাচ্ছে অল্প কিছু টাকা পেয়ে।
তো আমি যখন সিরিয়ালে বসে বিষয়টা একটু প্রতিবাদ করলাম, একটু ধমক দিলাম যে এই আমরা তো সিরিয়ালে বসে আছি, আপনি কেন বাহির থেকে নিচ্ছেন? তো তখন লোকটা একটু চুপচাপ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। কিন্তু 2 মিনিট পরেই আবার ওই একই লোক ঘুরঘুর করে আমার পাশে এসে বলল, ভাই আপনার রোগী কোনজন বলেন, আগে দিয়ে দিই। এর মানে হলো যখন আমি প্রতিবাদ করলাম তখনই কিন্তু সেই একটু আমাকে ফেভার করে, একটু সুযোগ দিয়ে মূলত তার দুর্নীতির কাছে চালু করার চেষ্টা করছে। তাহলে ছাত্র রাজনীতির সমস্যাটা কোথায়? দেখবেন এখানে বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র যদি দোষ বলেন, খারাপ বলেন, হল দখল করে, এটা করে সেটা করে, প্রত্যেকটার পিছনেই দেখবেন শিক্ষকদের রাজনীতি জড়িত। কারণ দুর্নীতিবাজ শিক্ষকরা তিনি যে হলে কিংবা প্রতিষ্ঠানে যে দুর্নীতি করেন, সেই দুর্নীতিকে লুকিয়ে রাখার জন্য কিংবা ছাত্রদের ভয়েসকে ডাউন করার জন্য তিনি মূলত সরকারি দল বা ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন থাকে তার হাতে হলকে তুলে দেয়। হলকে তুলে দিয়ে বলে তুমি হল চালাও, আমি টাকা পয়সা চালাই। এটা হলো আসল বাস্তবতা। সেজন্য যদি ক্যাম্পাসের পরিবর্তন চাই, ছাত্র রাজনীতির পরিবর্তন যদি আমি চাই, তাহলে প্রথম হতে হবে শিক্ষকদের রাজনীতির পরিবর্তন। শিক্ষকরা রাজনীতি করতে পারবে না। কারণ দেখেন একটা হলে, আমি যে হলটাতে থাকি SM হল, তো সেই হলে আমি যদি রাজনৈতিক হই, আমি যদি বায়াস্ট হই, তাতে সমস্যা কি হলের? আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংগঠন করি, তাহলে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ কেন নষ্ট হবে? হলের পরিবেশ কেন নষ্ট হবে? কারণ আমার তো অধিকার নাই আমি কোনো শিক্ষা কারিকুলাম তৈরি করব, আমার তো অধিকার নাই আমি হলে একজন শিক্ষার্থীকে সিট দেব। তাহলে সিটটা কে দেয়? দেয় হল প্রশাসন। কিন্তু হল প্রশাসন দুর্বল হওয়ার কারণে, হল প্রশাসন দুর্নীতিবাজ হওয়ার কারণে সে মূলত সরকারি দলের ছাত্র সংগঠনের হাতে হলকে তুলে দেয়। তো সেজন্য ছাত্র রাজনীতি শুধু না, বরং শিক্ষকদের রাজনীতির পরিবর্তন হতে হবে। এখন শিক্ষকদের রাজনীতি পরিবর্তন কি? সেজন্য বিশ্ববিদ্যালয়তে একটা ঘোষিত ব্যাপার আছে কি শিক্ষকরা রাজনীতি করতে পারবে না বা পারে না। তো এর ফলে আমরা কি দেখি? এর ফলে আমরা দেখি গুপ্ত রাজনীতির প্রচলন তৈরি হয়ে যায়। সেই প্রচলনটা কি? শিক্ষকরা হয়তো এখন আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, কিন্তু লাল নীল সাদা নানান রঙের খেলা খেলেন তারা। তিনি হয়তো সরাসরি কোনো দলের পদ নেন না, কিন্তু ওই দলীয় প্রোগ্রামের মিষ্টির ঝোল খেতে তিনি ঠিকই যান। কিন্তু যখন ওই দলীয় প্রোগ্রামের মিষ্টির ঝোল খেয়ে যখন উনি ক্যাম্পাসে ফিরে আসেন, তখন মূলত তিনি ওই দলেরই ছাত্র সংগঠন যারা থাকে তাদের দাবিদারি করা শুরু করেন। তো সেজন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকেও বরং শিক্ষকদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হওয়া দরকার। যদি এটা হয়, ছাত্র রাজনীতি এমনিতে ঠিক হয়ে যাবে। আমার হলে কাজ কি? আমার হলে তো আমার নিজের সিট নিয়ে টানাটানি। আমি কিভাবে হলে সিট বাণিজ্য করব? আমি কিভাবে আর 5 জনকে হলে সিট দেবো? মূলত এই হলে সিট দেওয়ার দায়িত্ব প্রশাসন। প্রশাসন যখন দুর্বল হয়, তখন আমরা দেখি এই ক্ষমতাগুলো চলে যায় ছাত্রদের। এর একটা বড় এক্সাম্পল আপনি দেখেন, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলা চলে যে ইতিহাসের সব থেকে দুর্বল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ কি? কিছুদিন আগে দেখেন একটা গ্রুপ গিয়ে বললো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা লাগবে, মানে 1 ঘন্টার নোটিশের মধ্যে তারা ঘোষণা দিয়ে দিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কোনো বিবেচনা ছাড়া। মানে তাদের অবস্থানটা এখন এমন হয়ে গেছে যে যদি আপনি 10 জন একটা মব নিয়ে যদি গিয়ে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটা শাখা মঙ্গল গ্রহে আমরা খুলবো, তিনি 1 ঘন্টার নোটিশে মঙ্গল গ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি শাখা খোলার নোটিশ জারি করে দেবেন। এটা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন অবস্থা। তো সেই জন্য আমরা বলবো ছাত্র রাজনীতি পরিবর্তন থেকেও বরং বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন, হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হওয়া দরকার, তাদের রাজনীতি মুক্ত থাকা দরকার, তাদের নৈতিকভাবে শক্তিশালী হওয়া দরকার। প্রশাসন যদি ঠিক থাকে, ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের খারাপ কোনো পরিবেশ তৈরি করতে পারবে না। ছাত্র রাজনীতি কেমন হবে এই নিয়ে অনেক আলোচনা অনেকেই দেয়। কেউ কেউ বলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা লাগবে। কেন নিষিদ্ধ করা লাগবে? ইতিহাসের যতগুলো বাক পরিবর্তন দেখেন, প্রত্যেকটা পরিবর্তনে সব থেকে বড় ভূমিকা রয়েছে ছাত্র নেতারা। 71-এর যে স্বাধীনতা দেখেন, সেখানে শেখ মুজিব যখন স্বাধীনতা ঘোষণা করতে রাজি হয় নাই, কোনোভাবেই কিন্তু সে স্বাধীনতা ঘোষণা করতে রাজি হয় নাই, বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও, তখন নিউক্লিয়াসের যে 4 খলিফার খবর আমরা জানি, এই 4 খলিফা জোর করে ধরে কিন্তু স্বাধীনতা যুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেছেন। 90-এর আন্দোলন দেখেন, এরশাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলো বিভক্ত। তখন কি 3টি রাজনৈতিক যে জোট তখন ছিল, ওই ছাত্র সংগঠনগুলো তার প্রত্যেকটা মূল সংগঠনকে বাধ্য করেছিল যে ওই সময় এরশাদ বিরোধী আন্দোলনে তাদের একমত পোষণ করতে। তার ফলে কিন্তু তখন আন্দোলন সফল হয়েছে। 24-এ এসে কি হলো দেখেন, 24-এ এসেও দেখেন এই আন্দোলনে পুরোপুরি নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা। এখন আপনি এসে বলতেছেন শিক্ষার্থীদের রাজনীতি লাগবে না। তো এখানে একটা বড় অ্যাপলিটিক্যাল চিন্তা। এই অ্যাপলিটিক্যাল মূলত বিগত দিনে বানাতে চেয়েছিল আওয়ামী লীগ। সে চেয়েছিল শিক্ষার্থীদের মধ্যে কোনো রাজনৈতিক সচেতনতা না থাক, সে চেয়েছিল শিক্ষার্থীরা চুপ করে থাকুক। কারণ শিক্ষার্থীরা যত বেশি চুপ করে থাকতে পারবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার তত বেশি স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ পাবে। সেজন্য আমরা বলবো অবশ্যই বিশ্ববিদ্যালয়ে এবং হলে অবশ্যই ছাত্র রাজনীতি থাকা দরকার। আমরা দেখি কিছু কিছু ছাত্র সংগঠন তারা বলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না, থাকবে কিন্তু হলে থাকবে না। কেন? যেই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ কোনো দখলদারিত্ব করতে পারে, তাহলে হলে সমস্যা কি? আপনি হলে কি সে হল দখল করবে?
আজকে বলতেছি হলে যদি কোনো সংগঠন কমিটি দেয় সে হল দখল করবে, তাহলে ডাকসু নির্বাচন যে হবে, ডাকসু বিপিজিএস দ্বারা হবে, তারা যদি হল দখল করে, তারা যদি হলে বাণিজ্য শুরু করে, তখন কি হবে? তার মানে কি হলে ডাকসু হবে না? তো এই ধরনের চিন্তা ভাবনা ছাত্র সংগঠনগুলো কখন করে? যখন কোনো ছাত্র সংগঠন তার নিজের দলের, নিজের আদর্শের ব্যাপারে, নিজের ইতিহাসের ব্যাপারে যখন হীনমন্যতায় ভোগে, নিজের আদর্শের ব্যাপারে যখন পিছুটান থাকে, তখন সে মূলত ওভারঅল সর্বোচ্চ জায়গা থেকে ছাত্ররাজনীতির বিরুদ্ধে করে। সেজন্য আমাদের অনুরোধ থাকবে ছাত্ররাজনীতির বিরুদ্ধে যে একটা মব তৈরির চেষ্টা করে সেজন্য কেউ না করা হয়। ছাত্ররাজনীতি তাহলে কেমন হবে? এর প্রেক্ষাপটে অনেকেই বলেছেন, কেউ বলেছেন আইডিয়া, কেউ বলেছেন অনেক কিছু, কেউ বলেছেন সিভিল সার্ভিস, কেউ বলেছেন স্বেচ্ছাসেবক সেবামূলক। আমি বলি সেবামূলক না, ছাত্র সংগঠনের কাজ হলে হলে পানির ফিল্টার, পাম্পার আর এটা সেটা দিয়ে বেরোনো নয়, হলে হলে ত্রাণ দিয়ে বেরোনো। শিক্ষার্থীদের সংগঠন ছাত্র সংগঠনগুলোর কাজ না। ছাত্র সংগঠনগুলোর কাজ হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকারকে বুঝিয়ে দেওয়া, প্রত্যেকটা অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া। সেজন্য আমরা মনে করি আমরা যে সামনে যে ডাকসু নির্বাচন আসছে সেখানে যদি আমরা নির্বাচিত হতে পারি, অবশ্যই আমাদের একটাই শুধু প্রায়োরিটি থাকবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের তার অধিকারকে বুঝিয়ে দেওয়া। 2800 কোটি টাকার যে বাজেট প্রণয়ন করা হয়, সেই বাজেটের প্রত্যেকটা পয়সার অধিকার শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া হবে আমাদের প্রথম সবচেয়ে বড় ম্যান্ডেট। প্রিয় বন্ধুরা, এখন দেখেন ছাত্র রাজনীতি নিয়ে, ডাকসু নিয়ে যেহেতু আলাপ, আচ্ছা বাকি দুটো শিক্ষা এবং গবেষণা। শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রেও অবস্থা সেম। দেখেন মাত্র 2800 কোটি টাকা বাজেট হয়, তার মধ্যে গবেষণা দেওয়া হয় মাত্র 2%। কেন? কারণ হলো গবেষণা কেন করে না? আমার কাছে মনে হয় বাজেটের থেকে বড় একটা ব্যাপার হলো গবেষণা করার দরকার হয় না। কারণ কি, বিশ্ববিদ্যালয়ে গবেষণার এখন এমন অবস্থা হয়ে গেছে, মাস্টার্সে যে গবেষণা করা লাগে ওটা করা লাগে 5-10টা মার্ক পাওয়ার জন্য। ওটার এমন অবস্থা, ওটা দেশে কোনো কাজে লাগে না, ওটা সর্বোচ্চ কাজ হয় কেজি মূল্যে বিক্রি হয়। তো যখন শিক্ষার্থী জানে যে আমি যে গবেষণা করবো, আমি যে পেপারটা জমা দেবো, এই পেপারটা এখন থেকে 6 মাস পর শুধু কেজি মূল্যে বিক্রি হয়ে ডিপার্টমেন্টের যে স্টাফ আছে তাদের পকেটে 2-4টা টাকা ঢুকবে, এছাড়া দেশে কোনো উপকার হবে না, তখন সে আসলে গবেষণা করে না। যদি আপনি গবেষণাগুলোকে রাষ্ট্রীয়ভাবে এখনকার যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, এই প্রত্যেকটা জায়গায় যদি কাজে লাগানোর ব্যবস্থা করে দেন, তখন দেখবেন শিক্ষার্থীরা গবেষণা আগ্রহী হবে। আজকে ডাকসু নিয়ে যেহেতু আলাপ, একটু একটা সময় বলি। ডাকসু হলে হয় কি, পুরো দেখেন শিক্ষকদের মধ্যে একটা অবস্থা, গুপ্ত রাজনীতি, দলীয় রাজনীতি করে না, লাল নীল কালো রাজনীতি করে। শিক্ষার্থীদের মধ্যে একই অবস্থা, 5ই আগস্টের পরে একটা গুপ্ত প্রবণতা তৈরি করে দেওয়া হয়েছে। হলে হলে সব জায়গায় ক্যাম্পাসের মধ্যে প্রচারণা কি করা হয়েছে, ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে না, কি চলবে, সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি। তাহলে সাধারণ শিক্ষার্থী কে? যে 2 দিন আগে সাধারণ শিক্ষার্থী, 2 দিন পরে অসাধারণ শিক্ষার্থী, বিভিন্ন কমিটিতে তাদেরকে দেখা যায়। আমরা এটাও দেখেছি, 2 দিন আগে ছাত্র রাজনীতির বিরুদ্ধে মিছিল দিয়েছে, 2 দিন পরে সে বিভিন্ন ছাত্র সংগঠন, শিবির বলেন, বাকশাস বলেন, এমনকি ছাত্র দলের বিভিন্ন কমিটিতে তাদেরকে আমরা দেখেছি। এখন তাহলে ডাকসুর ক্ষেত্রেও আবার একই একটা বয়ান মাঠে আনা হয়েছে, কি যে ডাকসু নির্বাচন হতে হবে অরাজনৈতিক, যে তাকে আমরা ভোট দেবো। কারণ ছাত্র রাজনীতি যারা করে, যারা ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছে, তাদেরকে ভোট দেওয়া যাবে না। কারণ কি? কারণ অরাজনৈতিক হইলেই নাকি সে খুব ভালো জনদরদী হয়ে উঠবে। আমরা বলবো যে শিক্ষার্থী কোনো অন্যায়ের বিরুদ্ধে এতদিন সামনে আসে নাই, যে শিক্ষার্থী বিগত 10 বছরে কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, সেই শিক্ষার্থী সামনে ডাকসুতে নির্বাচিত ভিপি হলেও সে শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করতে পারবে না, তার সেই গার্ডসই নাই। যারা বিগত দিনে স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলেছে, যারা বিগত দিনে আত্মস্বার্থ ত্যাগ করে হলেও স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, আগামী দিনেও যদি কেউ স্বৈরাচারী হয়ে উঠতে চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি স্বৈরাচারী হয়ে উঠতে চায়, যারা আগে কথা বলতে পেরেছে তারা আগামী দিনেও কথা বলতে পারবে। এখন দেখেন যে ট্রেনটা চলছে, কি যে অরাজনৈতিক হতে হবে। বিগত সবগুলো ডাকসু নির্বাচনে যদি আপনি দেখেন, ডাকসু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছে তারা হয়তো কোনো সংগঠনের সাথে যুক্ত, কোনো না কোনো সংগঠনের সাথে তারা যুক্ত। এমনকি কেউ যদি এমন থাকে যে সে কোনো দোকানের সাথে যুক্ত না, তার কোনো সংগঠন নাই, সে হয়তো সাধারণ শিক্ষার্থী বলে নির্বাচিত হয়েছে, নির্বাচনের পরে সে নিজে একটা নতুন দোকান খুলছে, নির্বাচিত হয়েছে, নির্বাচনের পরে সে নতুন একটা দোকান খুলছে, কিন্তু অরাজনৈতিক কিন্তু সে আর থাকে নাই। এমনকি দেখছি যে খুব অল্প সময়ের মধ্যে নতুন দোকান খুলতে না পারছে, সে নির্বাচন হওয়ার একদিনের মাথায় অন্য কোনো দোকানদারকে গিয়ে আম্মা আম্মু অনেক কিছু ডেকে এসেছে। তো সেই জন্য আমরা বলবো আগামী ডাকসু নির্বাচনে যারা বিগত দিনে ক্যাম্পাসে অধিকার আদায়ের সংগ্রামে সামনে ছিল, তাদেরকে শিক্ষার্থীরা যেন ভোট দেয়, তারাই যেন আগামীর দিনে শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলতে পারে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা এই নীতির পক্ষে সবসময় থাকছি। সর্বশেষ একটাই শুধু কথা বলবো যে যদি নন পলিটিক্যাল যদি কেউ হয় তাহলে এর পরিস্থিতিটা কি হবে, একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমরা দেখি এখন কি বলে ইন্টারিম গভর্নমেন্ট, কি না হয়েছে নন পলিটিক্যাল, সিভিল সোসাইটি, আরো কত কিছু বলে। তো ইন্টারিম গভর্নমেন্ট নন পলিটিক্যাল দেখার পরে এরপরে যদি কারোর মনের মধ্যে শখ থাকে যে ডাকসু নন পলিটিক্যাল হওয়া লাগবে, তাহলে আমি বলবো তার মতো গব্বর আর কেউ নেই। তো সেই জায়গা থেকে বলবো ডাকসু কোনো
হানিমুন পিরিয়ড পালন করা জায়গা না। ইন্টারিম গভর্নমেন্ট অব অ্যাপলিটিক্যাল লোকজন এসে বসে বসে তাদের হানিমুন পিরিয়ড পাস করতেছে। ডাকসু এটা কোনো হানিমুন পিরিয়ড পার করার জায়গা না, এটা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা। সেজন্য আগামী ডাকসুতে যেই আসুক, আমরা চাই যারা বিগত দিনে কথা বলেছে তারাই আসুক, এবং বিগত সময়ে যারা স্বৈরাচারের বিরুদ্ধে রয়েছে, যারা সামনের ডাকসু নির্বাচন হোক বা না হোক, সামনের ডাকসু নির্বাচনে সে নির্বাচিত হোক বা না হোক, শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে পারবে তারা। আসসালামু আলাইকুম। কাদের সেই 9 দফার ঘোষণায় লিখেছিল, 7ম দফায় কাদের বলেছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলতে দেওয়া যাবে না। আমাদের দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে এই লেজুর ভিত্তি ব্যাপারটাকে আমরা গত 1 বছর ধরে ডিফাইন করতে পারি নাই। ডিফাইন করতে পারলে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যেত, যে সমস্যা, যে ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং 5 তারিখের পরে, বিশ্ববিদ্যালয় খোলার পরে ছাত্র রাজনীতির সংস্কারের যে আলোচনা করবার কথা ছিল সেইটা আর হয় নাই। না হওয়ার কারণে ক্যাম্পাসে যেটা হয়েছে, বারবার নো পলিটিক্স, রাজনীতি হবে না, বিরাজনীতিকরণ ইত্যাদি ক্যাম্পেইন চলেছে। আজকের আলোচনার মূল কেন্দ্র ডাকসু, সঙ্গে শিক্ষার গবেষণা থাকলেও আমি জানি আমার স্বভাববশত আলোচনার বেশি আলোচনায় যাবে রাজনীতির দিকে, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ক্যাম্পাসে রাজনীতির সংস্কারের পরিবর্তে বারবার নো পলিটিক্স এরকম মিছিল বের হতে শুরু করলো, এবং এই যে বারবার বিরাজনীতিকরণের আকাঙ্ক্ষা এবং রাজনীতি থাকবে না, এইটা আমাদেরকে একটা গভীর সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, যে সংকট থেকে আমরা এখনো উত্তরণ করতে পারিনি। প্রথমত যে সংকটটা ছিল, দেখেন, ছাত্রদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান হলো। এই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের যত আশা আকাঙ্ক্ষা ছিল তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে একটাও আলোচনা হয় নাই। এতগুলো সংস্কার কমিশন হয়েছে, এই সংস্কার কমিশনগুলো কি প্রস্তাবনা দিচ্ছে কিংবা আমাদের কি প্রস্তাবনা দরকার তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলোচনা সভাও দেখা যায় না। এখন অবধি বিচারের কোনো সঠিক রূপরেখা আমরা দেখছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার নিয়ে কোনো আলোচনা হয় নাই। বাংলাদেশের অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনাল নিজেরা গিয়ে পাবলিকলি তারা ওই সময় অভ্যুত্থানের স্মৃতি, অভ্যুত্থানের সাক্ষী শুনেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আয়োজনটা অবধি হয় নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত রাখতে হবে। আমি আরেকটু সামনের দিকে আগাই। যখন গত 12 তারিখে ডাকসুর নমিনেশন পেপার কেনা শুরু হলো, তখন ছাত্রলীগের একজন চিহ্নিত নির্যাতক ডাকসুর ভিপি পদে নমিনেশন কিনেছে, এবং এখন অবধি সেই নমিনেশনটা বাতিল করা হয় নাই। আমাদের মনে হয় এই নমিনেশন অবধি আলোচনায় যাওয়াটাই ভুল। আলোচনাটা ওইখানেই থেমে যেতে হবে যে কেন এইরকম একজন ছাত্র, যে ছাত্রলীগ করত এবং SM হলে একাধিক টর্চারের সঙ্গে সে জড়িত, ইভেন নারী নেতৃত্বের উপরে যারা গত ডাকসুর নির্বাচিত ছিল, শামসুন্নাহার হাজারের ভিপি থেকে শুরু করে তৎকালীন ডাকসুর ভিপি, তৎকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক, তাদের উপরে নির্যাতনের সঙ্গে জড়িত, সে এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকে কিভাবে? ডাকসুর নমিনেশন ফর্ম কিনবে, এই আলোচনা তো অনেক পরে। আলোচনাটা এইখানেই শেষ হলো না যে একজন ছাত্রলীগ কিভাবে বিশ্ববিদ্যালয়ে বৈধ ছাত্র থাকে। গত 15 জুলাই যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের সহকারে আমাদের উপরে হামলা চালাইলো, গত 3রা আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা গণহত্যার পক্ষে বিবৃতি দিল, একজন শিক্ষকও বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হয় নাই। নীল দলের 900 শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজনেরও চাকরি যায় নাই। 15 জুলাই যারা বিশ্ববিদ্যালয়ের নারী সহ সবাইকে রক্তাক্ত করেছে, একজন ছাত্রলীগও বহিষ্কার হয় নাই। বরং আমরা দেখেছি ছাত্রলীগের নেত্রী লেদার ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে পরীক্ষা দিয়ে হারবার্ডে চলে গেছে। এমনও আমরা দেখেছি ছাত্রলীগ যে 15 তারিখ ডিসি চত্বরে হামলা চালাইছে, পরবর্তীতে ঢাকা মেডিকেলে গিয়ে যেই চিত্র আমরা কেবলমাত্র বিশ্বে দেখেছি ফিলিস্তিনে, যে হাসপাতালে গিয়েও হামলা চালানো যায়, একই জিনিস চিত্রায়িত হয়েছে 15 জুলাই বিকালে ঢাকা মেডিকেলে দুপুর 2টা-3টার পরে। সেই লোককে আমরা দেখেছি লেদার ইঞ্জিনিয়ারিং গিয়ে পরীক্ষা দিতে, বিশ্ববিদ্যালয় তার নিয়ে কোনো হেডেক নেই, তারা পরীক্ষা দিচ্ছে। আমাদের যারা ছাত্র ভাইয়েরা, আমাদের কমরেডরা গিয়ে তাকে পুলিশে ধরায় দিচ্ছে। সুতরাং মুশকিলটা হয়েছে যে রাজনীতি থাকা যাবে না, রাজনীতি নো পলিটিক্স ক্যাম্পেইন। এই নো পলিটিক্স ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অনেকগুলো নির্যাতককে বিশ্ববিদ্যালয়ে বৈধতা দিয়ে রাখছি। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রক্টর ডক্টর আমজাদ আমার ডিপার্টমেন্টের শিক্ষক। আমি যদি বিশ্ববিদ্যালয় থেকে পাশ নাও করি, তারপর আমজাদের ক্লাসে আমি আর সেকেন্ড টাইম বসবো না। এইটা আমার নিজের প্রতি, আমার নৈতিকতার প্রতি, আমার বিবেকের প্রতি আমার দায়বদ্ধতা। আমার গত 6 বছর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্টিভিজম, তার প্রতি দায়বদ্ধতা।
প্রক্টর আমজাদ সেই লোক যে নীল দলের আহ্বায়ক, যে 3রা আগস্ট শেখ হাসিনার পক্ষে বিশ্ববিদ্যালয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে। সুতরাং আমার জীবন থাকতে, আমার নৈতিকতা থাকতে আমি আমজাদের ক্লাসে আর বসবো না। মুশকিলটা হচ্ছে 2024-25 সেশনে যে সকল জুনিয়ররা আমাদের ভর্তি হয়েছে তাদের প্রত্যেকের আমজাদের ক্লাস করতে হচ্ছে। সুতরাং এই যে পলিটিক্স থাকা যাবে না, এর মধ্যে দিয়ে এই যে আমজাদরা আমাদের উপরে গণহত্যার, এই যে 2000 শহীদদের উপরে গণহত্যার মদত যোগাইছে, এদিন নিয়ে কোনো আলোচনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর নাই। না থাকার ফলে এরা এখন ক্লাসে ফিরতেছে। এই 24-25 সেশন ভর্তি হলো, এরা প্রত্যেকটা ক্লাসে ফিরবে। গত 1 বছর এদেরকে ছাত্ররা নিজেরা প্রোটেস্ট করে ক্লাসে ফিরতে দেয় নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, পুরো ভিসি কেউ একজনের একটা কথাও বলে নাই, কোনো বিচার হয় নাই। সুতরাং এটা হলো নো পলিটিক্স ক্যাম্পেইন চালানোর প্রথম সোকল্ড উপকারিতা। দ্বিতীয়ত, ডাকসু নির্বাচন সামনে আসছে। ডাকসু একটা ফুল পলিটিক্যাল ইভেন্ট। ডাকসু কখনোই একটা অ্যাপলিটিক্যাল ইভেন্ট না, ডাকসু পুরোপুরি রাজনৈতিক ইভেন্ট। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কি ক্যাম্পেইন চলছে? ক্যাম্পেইন চলতেছে যে যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেওয়া যাবে না। এখন এটা একটা মজার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে রাজনীতি করে সে, আমি রাজনীতি করি আপনারা সবাই জানেন, আরমান ভাই রাজনীতি করে কিন্তু আপনারা কেউ যায় না। সে আরেকটা চেহারা আমরা ধরি যে আরমান ভাই রাজনীতি করে কিন্তু আপনারা কেউ যায় না, সে রাজনীতি করে, সে আমার উপরে ভোট পেয়ে যাবে। সুতরাং এই যে ক্যাম্পেইনটা চালানো যে অরাজনৈতিকদেরকে ভোট দিতে হবে, এইটাও আসলে অরাজনৈতিক ক্যাম্পেইন না, এটা একটা ইটসেলফ পলিটিক্যাল ক্যাম্পেইন। সুতরাং বিশ্ববিদ্যালয় ওই যে 5 তারিখের পরে পলিটিক্যাল ডিফরমেশনের বদলে এক এক করে নো পলিটিক্স ক্যাম্পেইন চলছে। এর মানে হচ্ছে এইরকম বিশ্ববিদ্যালয়কে পুরো দেশ থেকে আলাদা করে দেওয়া। ছাত্রদের হাতে যে এজেন্সি ছিল গণ অভ্যুত্থানে, সেই এজেন্সি ছাত্রদের হাত থেকে কে নেওয়া হয়েছে নো পলিটিক্স ক্যাম্পেইনের মাধ্যমে। সুতরাং ডাকসু নির্বাচন যখন আসছে তখন আমরা দেখতেছি এই ইস্যুগুলো বারবার আসতেছে। আমি আবারও এর সঙ্গে আরেকটা অ্যাড করি, ডাকসু একটা পলিটিক্যাল ইভেন্ট, এর সঙ্গে আরেকটা কথা অ্যাড করি। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান হয়েছে ইটসেলফ পলিটিক্যাল মানুষদের হাত ধরে। আমরা যাদেরকে গণ অভ্যুত্থানের নেতা হিসেবে দেখছি এরা প্রত্যেকে ফুললি পলিটিক্যাল। এরা গত 6 বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলে, পড়ালেখাকে হুমকির মুখে ফেলে প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক হয়ে উঠছে। এখানে যাদেরকে আপনারা দেখেছেন আসিফ নাহিদ, প্রত্যেকে এখানে বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল ছিল। তারা গত 6 বছর তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 6-7 বছর একটা পলিটিক্যাল জার্নি আছে। সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়কে অ্যাপলিটিক্যাল বানানোর একটা চেহারা, একটা চরিত্র চলছে গত 1 বছর ধরে, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই মুশকিলের। দেখেন, শিক্ষা গবেষণার কথা বলা হচ্ছে, এই যে গত 16 বছর ধরে শুধুমাত্র বিরোধী রাজনীতি করবার জন্য কতজনের শিক্ষার জীবন হারায় গেছে। আমি 6 সেমিস্টার পরীক্ষা দিতে পারি নাই শুধুমাত্র জেলে থাকার কারণে, কারণ আমি আবরার ফাদের স্মরণ সভা লিফলেট লিখতে গেছিলাম। এখানে কাদের আছে, কাদের বিশ্ববিদ্যালয়ে ড্রপ খাইছে শুধুমাত্র ও তখন আমার সঙ্গে জেলে ছিল, আবরার ফাদের স্মরণ সভায় মাইক ম্যানেজ করতে গেছিল। সুতরাং আপনি যদি গণ অভ্যুত্থানকে অ্যাপলিটিক্যাল বানায়, পুরো ক্যাম্পাসকে অ্যাপলিটিক্যাল বানাইতে চান, ডাকসুর মতো একটা পলিটিক্যাল ইভেন্টকে অ্যাপলিটিক্যাল বানাইতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ের এই ক্রাইসিস একেবারে চলতেই থাকবে। এটাকে আপনি কোনো সমাধান করতে পারবেন না। পলিটিক্যাল ক্রাইসিসের সমাধান পলিটিক্যালি করতে হয়, এটার অ্যাপলিটিক্যাল কোনো সমাধান নাই। একটা মজার ব্যাপার ঘটছে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে। আমি একটু বেশি সময় নিচ্ছি, আমি একটু মাপ চাই নিচ্ছি। দেখেন, আমাদের প্রশাসন করলো কি, ডাকসুতে প্রার্থীদের বয়সসীমা উঠায় দিল। এর আগে এস এম ফরহাদ ভাই যেটা বলছেন যে অনেকে রিয়াড নিচ্ছে, ইচ্ছা করে পরীক্ষার খাতা ব্ল্যাঙ্ক রেখে হল থেকে বের হয়ে যাচ্ছে। একই জিনিস অন্যভাবে ঘুরছে, যে যাদের বিশ্ববিদ্যালয় এখন থাকার কথা তারা সব এমফিলে ভর্তি হয়ে গেছে, এমফিলে ভর্তি তারা ডাকসুর প্রার্থিতা করছে। সুতরাং এই যে বয়সসীমা উঠায় দেওয়া, এইটাও বরং বিশ্ববিদ্যালয়কে ওই আগের চেহারায় ফিরে নেওয়া যায় যে আদু ভাইরা বিশ্ববিদ্যালয়কে লিড করবে। কিন্তু আপনি ধরেন যদি ডাকসু না হইতো, এর অর্ধেকের বেশি, অর্ধেক না 2/3 এমফিল করতে না ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে আমাদের সময় শিক্ষক মহোদয়রা আছেন, মিত্রা ম্যাম আছেন, জোয়ার স্যার আছেন, ওনারা বলুক যে বিশ্ববিদ্যালয়ে গত 16 বছরে 2019 সাল বাদে কয়টা এমফিল হয়েছে, এবছর কয়টা এমফিলের আবেদন করছে। এই যে একাডেমিক কাউন্সিলের মিটিং গেছে বোধহয় 6 তারিখে, ওই একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে কয়টা এমফিলের প্রেজেন্টেশন আসছে, আর উনারাই গত 6 বছরে একটা এমফিল করাইছেন কিনা, বা ওনাদের সুপারভাইজারি ছিল কিনা, ছিল না, আমাদের সম্মানিত শিক্ষকরা বলুক। সুতরাং এই যে বয়সসীমা উঠায় দেওয়া, মানে এটাকে এই সব কিছুকে আমাদের সামনে খুবই অরাজনৈতিক চেহারা এসে হাজির করানো হয়েছে, কিন্তু প্রত্যেকটার পিছনে বড় বড় পলিটিক্যাল এজেন্ডা আছে, এবং এই পলিটিক্যাল এজেন্ডা বুঝতে না দেওয়া একটা বড় পলিটিক্স হিসেবে ক্যাম্পাসে হাজির হয়েছে। সুতরাং এটা একটা মুশকিল হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে। সুতরাং এবং একই সঙ্গে দেখেন, যখন থেকে গত 1 বছর ধরে আমরা আশা করতেছি যে ক্যাম্পাসে ডাকসু হবে, আমরা আবার ক্যাম্পাসের নেতৃত্ব ক্যাম্পাসের ছাত্রদের হাতে আসবে, এই আশাটা করতেছি। যখন ডাকসুর সময় যখনই ঘনায় আসে, কোনো না কোনো আমরা বুঝতে পারি যে
এটা গত 1 বছর 3-4 বার এই হাওয়াটা উঠছে যে বোধহয় ডাকসু হয়ে যাচ্ছে, এবার তো তফসিল হয়ে গেল। এরপরে পলিটিক্সের বাজে চেহারা দেখা গেছে। সেই চেহারাটা হচ্ছে এইখানে যেই পলিটিক্সের চর্চা হওয়া উচিত বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে স্টুডেন্ট পলিটিক্সের চর্চা হয় সেইটা না হয়ে বরং আরো বাজে প্র্যাকটিস হয়েছে। দেখেন আমি আপনাদেরকে বলি, বিশ্ববিদ্যালয়ে খুবই স্পষ্টত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হবে আইডিয়া এবং ইডিওলজির ছাত্র রাজনীতি। এইখানে কোনো যদি কিন্তু কোনো কিছু নাই, কোনো কমা নাই। এখানে ছাত্ররা নিজেদের জন্য, নিজের ক্যাম্পাসের জন্য, একই সঙ্গে আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাদের প্রত্যেকের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কৃষক, শ্রমিক, মজুরদের প্রতি দায়বদ্ধতা আছে। সুতরাং এদের টাকায় আমরা পড়ি, এখানে দাঁড়ায় কথা বলি। সুতরাং এদের জন্য, বাংলাদেশকে নতুন করে সাজাবার জন্য, এই ন্যাশনকে কিছু দেবার জন্য এখানকার আইডিয়া এবং ইডিওলজির ফাইটে এখানকার ছাত্র রাজনীতি হবে। কিন্তু তার পরিবর্তে আপনি যখন এখানে ওয়েলফেয়ার পলিটিক্সের রমরমা ব্যবসা করবেন তখন এইখানে ছাত্র রাজনীতি আর ছাত্র রাজনীতির চেহারায় থাকবে না, এইটা হয়ে যাবে টাকার প্রতিযোগিতা। আমি যে সংগঠন করি আমার সংগঠনের কোনো ফান্ডিং নাই, আমি একটা নতুন সংগঠন, ইটসেলফ আমার সংগঠনের বয়স মাত্র 5 মাস। এই 5 মাসে আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের কাছেও যাইতে পারি নাই পরামর্শ নেবার জন্য, এত কর্মযজ্ঞের মধ্যে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের সুযোগের অভাব হয়েছে। সুতরাং আমার এত টাকা নাই যে আমি 30 দিন সকল ছাত্রদেরকে ইফতার করাবো এবং ইফতারের বক্সের সঙ্গে 500 করে টাকা দিব, এই টাকা আমার কাছে নাই। সুতরাং আপনি কি আমার বিশ্ববিদ্যালয় থেকে আউট করে দিবেন? আমি কি এখানকার পলিটিক্স থেকে পুরো বের হয়ে যাব? এটা তো হয় না। সুতরাং এই যে এত কথা বলতেছি যে আসলে বিশ্ববিদ্যালয়ে কেমন পলিটিক্স চলবে, এই আলোচনাগুলো গত 1 বছর আগে করে একটা ক্যাম্পাস চার্টার করা দরকার ছিল এবং এইটা হয় না আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য। এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মোটেই পলিটিক্যালি মোটেই শার্প না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মোটেই পলিটিক্যালি শার্প না, মোটেই পলিটিক্যালি সচেতন না হবার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরকম অ্যাপলিটিক্যাল ক্যাম্পেইন চলছে এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যাম্পাস চার্টার তৈরি হয় নাই যে ক্যাম্পাস চার্টারের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স কেমনে চলবে সেটা ঠিক হইতে। হল পলিটিক্স সবই হবে না, হলে প্রত্যেকটা দল কেমনে ফাংশন করবে এই আলোচনাগুলো গত 1 বছর আগে হয়ে সবকিছু ঠিক হয়ে যাওয়া উচিত ছিল। সুতরাং তাহলে এই ডাকসুকে কেন্দ্র করে বা আমাদের শিক্ষাকে কেন্দ্র করে, গবেষণাকে কেন্দ্র করে এই আলোচনাগুলো এখন না করে আমরা বরং সামনে আগায় যেতে পারতাম। এবং এইটা না আগানোর একমাত্র দায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যাদের আমি স্পষ্টত বলি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন মোটেই বিশ্ববিদ্যালয়ে আবার সেশন জটকে বন্ধ করে দেয়া, একাডেমিক কার্যক্রম সঠিকভাবে চালানো শুধুমাত্র এই দায়িত্ব পালন করতে আসে নাই। এরা আসছে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা আকাঙ্ক্ষাকে পূরণ করতে এবং সে আকাঙ্ক্ষা পূরণ করতেই গত 1 বছর আগে ডাকসু করা উচিত ছিল এবং একটা ক্যাম্পাস চার্টার তৈরি করা উচিত ছিল যে ক্যাম্পাস চার্টারের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি ফাংশন করতো। তারা সেটা করতে পারে না। তারা না করে কি করছে, লেদার ইঞ্জিনিয়ারিংয়ে হাসান সাইদিকে নিয়ে গেছে, একজন ছাত্রলীগের যে পণ্য জেলে আক্রমণ করছে তাকে নিয়ে গেছে পরীক্ষা দিতে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা বলছি দলীয় পরিচয় শিক্ষক নিয়োগ যেমন দেওয়া যাবে না, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ক্যাম্পাসটুকুকে পুরো দেশ থেকে আলাদা করে ফেলে তাহলে সেইটাও ক্যাম্পাসের জন্য এবং দেশের জন্য খুব ভালো চেহারা না। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শুনবার জন্য। আসসালামু আলাইকুম।